দখল করার নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা তারাই করছে এবং অনুপ্রবেশকারীদের তারাই সরিয়ে দেবে এবং এই প্রসঙ্গে বিহার নির্বাচনের ফলের প্রসঙ্গের কথা এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। ভবিষ্যতে দেশের জনগণের রায় অনুপ্রবেশের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অনুপ্রবেশ ইস্যুতে কথা বলে আত্মঘাতী গোল করেছেন, সেন্সাইট গোল করেছেন। তার কারণ অনুপ্রবেশ এই শব্দটা যতবার বিজেপি বা তাদের এই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলবেন ততবার প্রমাণিত হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ ব্যর্থ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ, বিএসএফ ব্যর্থ, দেশের সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নিরাপদ নয়। যদি একজনও অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে থাকে, সেটা বাংলায় হতে পারে, ত্রিপুরাতেও ধরা পড়ছে। ত্রিপুরায় কাদের সরকার? বিজেপির সরকার। ফেল করছে কে? বিএসএফ। তো যদি একজনও অনুপ্রবেশকারী ধরা পড়ে থাকে, ঢুকলো কি করে? সেটার দায়িত্ব তো রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের নয়। সীমান্ত দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিএসএফ এবং সেন্ট্রাল এজেন্সিগুলো। শুধু তাই নয়, বর্ডার লাইন থেকে, সীমান্ত রেখা থেকে আগে 15 কিলোমিটার ছিল, এখন 50 কিলোমিটার আইন সংশোধন করে বিএসএফ এর দায়িত্বে নিয়ে নিয়েছে। তাহলে তারপরে অনুপ্রবেশকারী ঢোকেই বা কি করে আর থাকেই বা কি করে? আজকে যেটা দেখাবার চেষ্টা হচ্ছে, একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে, এরা ঢুকেছিল, এরা বেরোতে চাইছে। এই যে বেরোতে চাইছে, তাহলে তারা ঢুকলো কি করে? বেরোবার সময় যদি নজরে পড়ে, ঢোকার সময় নজরে পড়লো না কেন? নজর রাখার দায়িত্ব কাদের ছিল? ওখানেই তো একটা বড় সড় তদন্ত দরকার যে এই ঢোকার জন্য কিসের বিনিময়ে ঢুকেছে, কিভাবে বিএসএফ এর চোখকে ফাঁকি দিল, নাকি সহযোগিতায় ঢুকলো, কিসের বিনিময়ে ঢুকলো, এগুলোই তো তদন্ত হওয়া উচিত। এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফেলিওর, হোম মিনিস্ট্রির ফেলিওর, বিএসএফ এর ফেলিওর, সেন্ট্রাল এজেন্সির ফেলিওর। অবিলম্বে তদন্ত হওয়া উচিত। কেন্দ্রের এই সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্র কিভাবে ফেল করেছে, যাতে অন্য দেশের লোক আমাদের দেশে ঢুকেছে, হতে পারে পশ্চিমবঙ্গে, হতে পারে ত্রিপুরায়, কিন্তু কেন সীমান্তে কেন্দ্রীয় বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী কেন ফেল করলো, তার যথাযথ তদন্ত দরকার। দরকার হলে কোন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি বা যে রাজ্যে আছে সেই হাইকোর্টের বিচারপতি, এটা কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় সরকার তদন্ত করলে আসল বিষয় আসবে না। পুরো দস্তুর কোর্ট মনিটর্ড এবং বিচারপতিদের দায়িত্বে তদন্ত দরকার যে ঢুকলো কি করে। এখন আপনারা দোষ দিচ্ছেন রাজ্য সরকারকে, তাহলে পশ্চিমবঙ্গের যদি তৃণমূল সরকারকে দোষ দেন, তাহলে রোহিঙ্গা ঢোকার জন্য ত্রিপুরায় বিজেপি সরকারকে দোষ দিন। ত্রিপুরায় কি করে ঢুকলো, ত্রিপুরায় কি করে অনুপ্রবেশকারী ধরা পড়ছে, সেটা আপনাদের সরকার। আসল কথা, সীমান্ত রক্ষায় অমিত শাহজি ব্যর্থ। তিনি এখন নজর ঘোরাবার জন্য বিষয়টিকে রাজনৈতিক তরজায় পরিণত করতে চাইছেন। তিনি বলছেন কোন কোন দল, আমরা তো বলছি সীমান্ত আপনার দায়িত্ব, সীমান্তে কারা এপাশ থেকে ওপাশ যাবে এটার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই, রাজ্য সরকারের সম্পর্ক নেই। এটা কেন্দ্রের বাহিনী দেখে, কেন্দ্রের সরকার দেখে আন্তর্জাতিক সীমান্ত। ফলে এর দায়িত্ব অমিত শাহজি আপনাকে নিতে হবে। এই ফেলিওর, এই ব্যর্থতা আপনার ব্যর্থতা। আপনি যতগুলো অনুপ্রবেশকারীর মুখ দেখাবেন, ততবার অমিত শাহের বিএসএফ এর ব্যর্থতা প্রমাণিত হবে। শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি প্রসঙ্গে বলছেন যে রাজ্যে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হতে শুরু করেছে, ভোটার লিস্টে নাম তোলা হয়েছে এবং প্রত্যেক দিনই সীমান্ত এলাকাগুলো থেকে দেখতে পাওয়া যাচ্ছে
এরা নিজেরাই বলছে যে তারা এখানে কিভাবে ঢুকেছিলেন। এরাই দেশের সর্বনাশ করছেন, এদেরকে নাম রেট কাটতেই হবে। আর যারা সিটিজেনশিপের জন্য আবেদন করছেন তাদের নাম তুলতে হবে, সেটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কিভাবে তোলা হবে। পাল্টা চিঠিও দিয়েছে। সুকান্তবাবু বলছেন তৃণমূলের ভোট ব্যাংক চলে যাচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যে বিষয়টি বলছেন, তাদের আর ওই সুকান্ত মজুমদার, তো ওরা অমিত শাহের সঙ্গে কথা বলুন। ওনাদের যদি মনে হয়ে থাকে যে বাংলাদেশ থেকে এখানে কেউ ঢুকেছেন, একজনও যদি ঢুকে থাকেন, তো তাহলে তার দায় এবং দায়িত্ব, কৈফিয়ত দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের, পাহারা দেওয়ার দায়িত্বটা অমিত শাহের দপ্তরে। তারা এখানে বড় বড় কথা বলছেন কেন? বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে, সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে। আর অনুপ্রবেশ ইস্যু হলে তখন বিজেপি আর অমিত শাহ তখন সেটা অন্যদিকে ঘোরাবেন। কেন ঘোরাবেন? কিসের জন্য ঘোরাবেন? বাংলায় সুকান্ত মজুমদার জেনে রেখে দিন, তৃণমূলের ভোটার, বাংলার ভোটার, বাংলার বৈধ নাগরিকরা তৃণমূলের ভোটার। আপনারা সবকিছু বদল করতে পারেন, তৃণমূলের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব আর আপনাদের পরাজয়, এই তিনটের কোনো বদল করতে পারবেন না। ডেমোগ্রাফি বদল করার কথা বারবার মুখ্যমন্ত্রী আসছে। ডেমোগ্রাফি বলতে উনি কি বোঝাতে চাইছেন? ডেমোগ্রাফি বদল করার বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আমাদের যে পরিস্থিতি, আমাদের যে সামাজিক কাঠামো বাংলায়, তাতে হিন্দু মুসলমান আমরা সবাই যুগ যুগ ধরে একসঙ্গে রয়েছি। যদি ইতিহাস দেখেন তো তাহলে সেগুলো দেখতে পাবেন কোন কোন কারণে যুগে যুগে কি ধরনের সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যাগুলোকে মোকাবিলা করে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দেশপ্রেম সব মিলিয়ে বাংলায় আছে। এবার যদি অন্য দেশ থেকে কাউকে ঢোকানো আপনার যদি মনে হয় ডেমোগ্রাফি চেঞ্জ, তার রক্ষার দায়িত্ব তো হচ্ছে অমিত শাহের, সীমান্ত রক্ষার দায়িত্ব। আপনি সেটা পশ্চিমবঙ্গ সরকারকে বলছেন কেন? আপনার তো বলা উচিত অমিত শাহর সঙ্গে যখন দেখা করতে যান, যে ছবিগুলো দেন, তো ওখানেই তো অমিত শাহকে বলা উচিত যে আপনি কি মশাই কাজ করছেন সীমান্ত রক্ষী আপনার আন্ডারে, যে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গেও ঢুকছে, অন্য দেশ থেকে ওপাশে ত্রিপুরায় ঢুকছে, অন্য জায়গায় ঢুকছে। বিষয়টা তো শুধু পশ্চিমবঙ্গে নয়। বাংলার বিজেপি নেতারা অভিযোগ করার সময় মনে রাখুন, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ত্রিপুরা থেকে ধরা পড়ছে। তাহলে শুধু বাংলাকে আপনি দোষ দিচ্ছেন কেন? আর কাকে দোষ দেবেন? দায়িত্ব আপনাদের, ফেল করছেন আপনারা আর দোষ দিচ্ছেন রাজ্য সরকার। রাজ্যকে যদি দোষ দেন তাহলে ত্রিপুরাকে দোষ দিচ্ছেন না কেন? সেখানে আপনাদের সরকার আছে বলে। যে হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে, কিভাবে তোলা হবে সেটা কমিশনকে ঠিক করে দেওয়া হবে। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করবো না। এটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব পুরোটাই খতিয়ে দেখছেন যে যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়, অবৈধ অনুপ্রবেশকারী, ধর্মের ভিত্তিতে মানুষকে কি করে বাঁচা যেতে পারে? মানুষ যদি কেউ কোনো কারণে এসে থাকেন অন্যায়ভাবে, অবৈধভাবে, তো তাহলে সেখানে বৈধ না অবৈধ সেইটা বিচার্য হবে। তার সঙ্গে ধর্ম, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এই কথাগুলো আসছে কোত্থেকে? ফলে এরা মানুষকে এই এসআইআর, সেখান থেকে এনআরসি, অমুক তমুক, গোটাটা ধর্মের ভিত্তিতে ভাগাভাগের একটা চেষ্টা করছে। এটাও বলছে যে কালকে মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন হেরেশ কুমারকে। আমি সৌন্দর্য বলছেন যে নির্বাচন কমিশন তার নিজস্ব সেট আপ তৈরি করুক, নিজস্ব কর্মী দিয়ে এসব করা। মুখ্যমন্ত্রীর কথা গুরুত্ব দেওয়ার দরকার নেই, রাজ্য সরকার থেকে কর্মী নিতে হবে। কোথাও এখানে অ্যাড করছি, উনি বলছেন যে জলপাইগুড়ির বিএলও মারা গেছে জয়েন্ট ভিডিও চাপে এবং 1000 ডেটা এন্ট্রি অপারেটর রাজ্যই দেয়নি, ফিনান্সে ফাইল পড়ে আছে। দেখুন, মানুষ, বাংলার মানুষ পাহাড় থেকে সাগর
বিজেপিকে পছন্দ করে না, বিজেপিকে বাংলার শত্রু ভাবে, মানুষের শত্রু ভাবে, এবং বিজেপিকে প্রত্যাখ্যান করছে। এই স্পন্দনটা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন। সেই কারণে মানুষের মন জয় করা, মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ, বাংলার মানুষকে অধিকার দেয়া, বাংলার মানুষের অস্তিত্বকে, ইতিহাসকে, ভূগোলকে স্বীকার করা, তার বদলে তারা সমস্ত কখনো কমিশন, কখনো কুৎসা, কখনো এজেন্সি, কখনো টাকা আটকানো, কখনো নির্বাচন কমিশন, এগুলো করে বেড়াচ্ছেন। আপনি যাই করে থাকুন, দিনের শেষে বাংলার মানুষের মন আপনারা স্পর্শ করতে পারবেন না। উনি আজকে অনেকগুলো ডিএম এর প্রসঙ্গের কথা এনেছেন, কয়েকজনের নামও নিয়েছেন এবং বলেছেন তার কাছে তথ্য রয়েছে যে এই ডিএমরা বিএলওদের কাছ থেকে সরাসরি ওটিপি নিয়েছিল, জানতে চেয়েছিল যে কমিশন ব্যবস্থা। দেখুন, ওই কমিশনটা তো বিজেপিরই গণসংগঠন, জাতীয় নির্বাচন কমিশন। BLA 2 প্রত্যেকটা বুথে বিজেপি খুঁজে পাচ্ছেন, সেই জন্য সার্কুলার চেঞ্জ করে বললো অন্য পাড়ার ছেলেদেরও রাখা যাবে, বা অন্য পাড়ার যে কোনো কাউকে BLA 2 করা যাবে। তো বিজেপির লোক নেই বলে করা হয়েছে। তো শুভেন্দুবাবু তাদের তো সমর্থনে পুরোদস্তুর নির্বাচন কমিশনের ছায়ায় বিজেপি কাজ করছে, অথবা বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে। তো তাদেরকেই আর কি ভাবে কাজে লাগানো যায় তার ফর্দ তৈরি করছেন শুভেন্দুবাবু। স্বরূপনগরে দেখা যাচ্ছে যে বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র মন্ডল, তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম আছে, পরে এখানে বিজেপির পঞ্চায়েত সদস্য। আরে বিজেপি তো দ্বিচারিতা করছে, এর আগেও তো দেখা গেছে বিজেপির নির্বাচনে দাঁড়ানো, মানুষের কাছে হাত জোড় করে ভোট চাওয়া, সে দেখা গেছে বাংলাদেশের নাগরিক। এখন আবার দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্য বাংলাদেশের নাগরিক। তো ফলে বিজেপি তো দ্বিচারিতা করছে। তো বাংলাদেশে যে নাগরিক, তাকে এখানে বিজেপির জনপ্রতিনিধি, তো বিজেপি নেতারা এবার কি বলবেন? তো তাদেরকে আগে ধরে পাঠিয়ে দিন। অন্তঃসত্ত্বা সোনালী বিবি, তাকে বীরভূমের মেয়ে, তাকে বাংলাদেশের জেলে থাকতে হচ্ছে, বিজেপি নেতারা লাফাচ্ছেন অনুপ্রবেশ পাঠিয়ে দেবো, আর বিজেপিরই লোক, বাংলাদেশের নাগরিক, তারা এখানে সব জনপ্রতিনিধি হয়ে বেড়াচ্ছে। এগুলোকে ধরে বেঁধে আগে তাহলে পাঠান বিজেপি ওখানে সীমান্তের ওপারে। ভোটের আগে আবার কয়লা পানি নিয়ে আবার কেন্দ্রীয় এজেন্সি আছে রাজ্যে দিকে দিকে রেড করছে, এবং শুভেন্দু অধিকারী বলছে রেড করে কিছু হবে না, পাই করে দেবে। এটা কোনো কথা হলো? মহা মুশকিল। আরে প্রথম কথা, কোনো এজেন্সি ঘোরাঘুরি করলেই মানুষ বুঝতে পারেন সামনে কোনো ভোট আসছে। বাংলায় এখন এজেন্সি ঘোরাঘুরি করলেই মানুষ পরিষ্কার বুঝতে পারেন সামনে ভোট আসছে। তো এখন বিজেপি অন্য কোনো ভাবে পায় না, তাই এই সংগঠন, তাদের শাখা সংগঠন, গণসংগঠন, যেগুলো জাতীয় নির্বাচন কমিশন, CBI, ED, এগুলোকে ব্যবহার করছে। এবার অমুক দাবি করে বসলো যে অমুককে অমুক করতে হবে। এটা কি মানে বাবার বাড়ির আবদার নাকি? এগুলো যত বলবে বিজেপি তত জনবিচ্ছিন্ন হবে, তত বেশি করে হারবে। আবার সুকান্ত মজুমদার এটা নিয়ে বলছেন যে এই কালো রং লেগে থাকে একটা কয় লাখ টাকা, তাই এটিকে একটু টাইম লাগবে, কিন্তু বাংলার মানুষের মনের ইচ্ছা করতে হবে। মানে এটি হচ্ছে, দেখুন, সুকান্ত বাবুরা বাংলার মানুষের অধিকার, প্রাপ্য, বকেয়া, সম্মান, অস্তিত্ব, সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, সেগুলোকে অপমান করছেন, উপেক্ষা করছেন, বঞ্চনা করছেন, প্রতিহিংসা দেখাচ্ছেন। তার বদলে যতবার এই ধরনের ঘটনা ঘটতে যাবে, ততবার এই ধরনের আপনারা যত কথা বলবেন আর বঞ্চনার ঘটনা, অপমানের ঘটনা ঘটবে, তত বেশি করে বাংলার মানুষ নো ভোট টু বিজেপি, তত বেশি করে বাংলার মানুষ একজোট হবেন। বনগাঁতে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়, আবার সোমবার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে একদিকে যেমন SIR বন্ধ, এগুলো আমাদের সাংগঠনিক বিষয়। তো যে কর্মসূচি, এটা তো একটা বড় দল, এত বড় রাজ্য, সেখানে এই যে BLA-দের সঙ্গে BLA 2 তারা থাকবেন, BLA 1 তাদের নিয়োগ করবেন, এগুলো তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছিলেন, এবং গোটা পার্টিটা রাস্তায় আছে। বিজেপি বা CPM এর মতো হাল নয় যে BLA 2 খুঁজে পাচ্ছে না প্রত্যেক বুথে।
তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে তার পর্যালোচনা, তার পরবর্তী করণীয়, সেগুলো তো পার্টি নিশ্চয়ই তার পার্টির কাজগুলো, সে ইনস্ট্রাকশন এবং পর্যবেক্ষণের পর একটা ইনস্ট্রাকশন, সেগুলো তো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া কর্মসূচি দিচ্ছেন বনগাঁতে, বনগাঁতে যাচ্ছেন। একটা মিছিল করবেন, আবার মিটিংও করবেন। একটু অ্যাড করবো, ওখানে তো বিজেপি সক্রিয় আছেই, শান্তনু ঠাকুরের ওখানে বাম কংগ্রেসও মতুয়াদের সঙ্গে কে সক্রিয়? শান্তনু ঠাকুর সক্রিয় হয়েছে, উনি তো টেন্সের ধারে আছেন। ক্যাম্প চলছে বিজেপি। না, আপনি বলুন বিজেপির কাম, আপনি কেন বললেন শান্তনু ঠাকুর সক্রিয় আছে? যে লোকটা পোস্ট দিচ্ছে টেন্সের ধারে, আপনি বুঝিয়ে ছাড়বেন যে ও মতুয়াদের স্বার্থে বনগায় সক্রিয় আছে। বলছি সমস্ত ওকে রাজনৈতিক টেন্সের ধারে ক্যাম্প করতে গেছে। মতুয়া সম্প্রদায় যারা অস্তিত্বের সংকটে ভুগছে বিজেপির জন্য, সেই সময় তাদের ভুল বুঝিয়ে ভোট পাওয়া একটা লোক, সে গিয়ে বসে আছে টেন্সের ধারে, আর আপনি বলছেন সে হচ্ছে সক্রিয় আছে। সব রাজনৈতিক দল মতুয়াদের ওখানে যাচ্ছে। আমি কিছুদিন আগে দেখলাম যে বামেরাও ওখানে গেছে, সুজন চক্রবর্তী। আমরা তো গোড়ার থেকে বলছি মতুয়া সম্প্রদায়কে, আমরা বারবার বলছি তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায় বড় মাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন বারবার, তিনি সেটা প্রমাণ করেছেন, দায়িত্ব পালন করেছেন, অসুস্থতার খবরে ছুটে গিয়ে ব্যবস্থা করেছেন। কিছু লোক, কিছু মানুষ কিছুদিনের জন্য মতুয়াদের কিছু অংশকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে দিয়েছিল। এবার তারা বুঝতে পারছেন বিজেপির এই এসআইআর এবং এনআরসির এইসব খেলাগুলো, এগুলো মুখে এরা বলছে হিন্দু 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 হিন্দু, কিন্তু রাজবংশী থেকে মতুয়া এদের নানা সংকট তৈরি করে ছেড়ে দিয়েছে বিজেপি। আজকে বলছে আমরা সিএ এর ক্যাম্প করছি। আপনি ক্যাম্প করলে, আপনি যদি বিজেপির পাল্লায় পড়ে সিএ ক্যাম্পে যান, আপনি কিন্তু নিজেই নিজের অজান্তে বিরাট বিপদে পড়ে গেলেন। কারণ আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। আপনি বিজেপির সিএ ক্যাম্পে যাওয়ার অর্থ আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। তারপর আপনি যাবেন কোথায়? ফলে মতুয়াদের এই যে একটা সংকট তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেস পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছিলেন, আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সমস্ত গোটা পার্টিটা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। জোড়া কর্মসূচিটা নিয়ে এই বার্তা এটা সেই জন্য ওখানে তার কর্মসূচি, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কর্মসূচি মানুষকে সরাসরি পরিস্থিতিটা বোঝাবেন যে বিজেপির জন্য তারা বিপদে পড়ছেন আর পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবি আনন্দ বোস তিনি জলপথে হাওড়ার বালিগঞ্জ সাকরাইল এই সমস্ত গ্রামে কিছু মানুষের সঙ্গে কথা বলেন। উনি কেন গেছেন সেটা বলতে গিয়ে বলছেন যে সরকারি প্রতিবেদন, প্রশাসনের প্রতিবেদনের উপর ভিত্তি করে বিশ্বাস করা দরকার ঠিক না, আমি গ্রাউন্ড জিরো এসে বাস্তব ছবিটা দেখতেছি। তাহলে ওনার গঙ্গার দূষণ দেখার জন্য এই কেন্দ্রীয় সরকার ঠিক কাজ করছে না, তাহলে তো ওনার গঙ্গাটাকে সাঁতরে পার হওয়া উচিত ছিল। উনি যদি ঘটনাস্থলে বা যা যা অভিযোগ আছে, রাজ্যপাল বলছেন আমি অমুক জায়গায় যেতে চাই, আমি সাঁতরাগাছিতে গিয়ে দেখবো না সাঁতরাইলে গিয়ে দেখবো ওখানে কি সমস্যা। আরে গঙ্গাতেও নানা সমস্যা আছে, কেন্দ্রীয় সরকার গঙ্গার প্রতি সঠিক ভূমিকা পালন করছে না। তাহলে রাজ্যপাল যদি সব ঘটনাস্থলেই যাবেন, তাহলে গঙ্গাটা তো সাঁতরে পাওয়া উচিত ছিল। উনি বুঝতে পারতেন জলের কোয়ালিটি, উনি বুঝতে পারতেন যে ওখানে কেন্দ্রীয় সরকারের এই গঙ্গার প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত। উনি সাঁতরাইল গেলেন, ওনার তো গঙ্গাটা সাঁতরে পার হয়ে যাওয়া উচিত ছিল। এইভাবে ঘুরপথে গঙ্গার সমস্যাটা এবং কেন্দ্রের গাফিলতি না দেখে উনি সাঁতরাইলে ওনার বেড়াতে যাওয়া ঠিক হয়নি। আমি জানি না কোনো পিকনিক স্পট দেখতে গেছিলেন। সেই সঙ্গে উনি এটাও বলছেন যে রাজ্যপাল কেন্দ্র রাজ্যের মধ্যে একটা রামধনু, রাজ্যপালের ভূমিকা খুব একটা সহজ নয়, সংবিধান রক্ষা করেন আবার আইন অনুযায়ী কাজ করতে। আরে রামধনু বৃষ্টির পরে ওঠে, রামধনু বৃষ্টির পরে ওঠে এবং রাজ্যপাল তার যে দায়িত্ব সেটা সংবিধান একদম মেপে দিয়েছে, তিনি সেটার বাইরে গিয়ে এই কাজটা করতে পারেন না। তিনি হয়তো তার যারা নিয়োগকর্তা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তিনি যখন দেখছেন
যে বাংলায় বিজেপি সেই অর্থে কোনো মুখ পাচ্ছে না, নেতারা ব্যর্থ, তখন ওনার মনে হচ্ছে উনি হয়তো একটা কার্যনির্বাহী সভাপতি গোছের একটা রোল প্লে করতে চাইছেন। তো সেই জন্য তিনি এইসব কাজকর্ম করে বেড়াচ্ছেন। সংবিধান ওনার দায়িত্বটা অত্যন্ত স্পষ্টভাবে, কোথায় থাকেন রাজ্যপাল যখন বাংলার শ্রমজীবী মানুষ কাজ করে 100 দিনের টাকা পায় না? উনি কি ডাক পিয়ন না পোস্ট অফিস যে দুটো শুধু চিঠি ফরওয়ার্ড করছেন? কেন গিয়ে দিল্লিতে টাকা আদায় করে আনেন না? কেন কোর্ট থেকে আদায় করতে হয় তারপরেও দেয় না? উনি কি ডাক পিয়ন? চিঠি ফেলতে যাই আমরা রাজভবনে, তখন ওনার দায়িত্ব পালন কোথায় থাকে? কেন রাজ্যপাল আদায় করে আনতে পারেন না? কেন কোর্টকে হস্তক্ষেপ করতে হয়? কেন কোর্ট নির্দেশ দেয় এবং তারপরেও দেয় না? কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দেয় না, 1,95,000 কোটি টাকা দেয়নি। কোথায় থাকেন তখন যখন ওই বিজেপির সমস্ত ওই অদ্ভুত আতপাগলা দু একটা লোক, বাংলা বলে কোনো ভাষা নেই, তখন কোথায় থাকেন রাজ্যপাল? স্লেট পেন্সিল নিয়ে এক সরস্বতী পুজোর দিন বাংলা শিখতে বসেছিলেন, একটা টুইট করেননি তো কখনো? পড়া ধরতে যাবো রাজভবনে, বাংলা কতটা শিখেছেন? 2 বছর 3 বছর হয়ে গেছে স্লেট পেন্সিল, এখনো কি স্লেট পেন্সিল চলছে নাকি অন্তত খাতাপত্রে লিখতে পারছেন? তো বাংলা ভাষাকে যখন অপমান করছে একটা স্টেটমেন্ট দিতে পারলেন না? আমাদের রাজ্যে বিহারের মুম্বাই থেকে অস্ত্র ঢুকছে, বহরমপুরে আজকে 100 রাউন্ড কার্টুন ছোটটা ম্যাগাজিন, হ্যাঁ ঢোকে তো। 10,000 টাকা বিহার বা প্রতিবেশী রাজ্য থেকে এই রাজ্যে অস্ত্র ঢোকার অতীতেও ঘটনা ঘটেছে, সেগুলো অনেক কমেছে, এখনো করছে কিছু অন্য দল, কিছু দুষ্কৃতী, যেগুলো ওই দিক থেকে এদিকে এসে অপকীর্তি করে চলে যাচ্ছে। আসানসোলের ওদিকে সোনার দোকানে ডাকাতি হলো, জানা গেল পাশের রাজ্যে কি করে ডাকাতি করতে হয় একটা ওয়ার্কশপ চলছে, তাদের আর্মস দেওয়া হচ্ছে, তারা এসে ডাকাতি করে আবার পালিয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে পুলিশ গিয়ে আবার ধরে আনছে। তো ফলে এগুলো তো ওইসব রাজ্যে যারা রয়েছে তাদেরকেও তো দেখতে হবে এগুলো। যেটা লাস্ট সেটা হচ্ছে আজকেও সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনেছেন, বলছেন যে রাজ্য সরকার না পারলে কেন্দ্রীয় সরকারের কাজের প্রতি উত্তরবঙ্গে স্পিড ব্রেকার হয়ে দাঁড়াবেন না, উত্তরবঙ্গকে দুর্নীতি ভাব রাজ্য সরকারই বানিয়েছে এবং বিজেপি এবার উত্তরবঙ্গে বিপুল সিট জিতবে। উত্তরবঙ্গ থেকে বিজেপি মুছে যেতে চলেছে। সুকান্ত মজুমদার এই চূড়ান্ত ব্যর্থতার সমস্ত রকম আঁচ পাচ্ছেন। কিছু মানুষকে কিছু দিনের জন্য ভুল বুঝিয়ে বিজেপি বিভ্রান্ত করেছিল। জন বার্লাও যেমন চলে এসছেন, দলে দলে বিজেপির সমর্থকরা চলে আসছেন এবং বিজেপির যারা ভোট দিয়ে ফেলেছিলেন তারাও বিজেপির পাশে আর নেই। তার ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে। ফলে উত্তরবঙ্গের মানুষও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ছুটে যান, সুখে দুঃখে পাশে থাকেন, ঢালাও উন্নয়ন চলছে। ফলে সেই পরিস্থিতিতে পাহাড়, ডুয়ার্স এবং উত্তরবঙ্গের যে সমস্ত কটি জেলা, সেখানে বিজেপি এবার ভরাডুবি হতে চলেছে। দুর্নীতি প্রসঙ্গে উত্তরবঙ্গে অত্যন্ত ভালোভাবে কাজ হচ্ছে। উত্তরবঙ্গে তো বিজেপি নেতাদের মধ্যেই স্বজন পোষণ, দুর্নীতি, গোষ্ঠীবাজির এইসব অভিযোগ। জন বার্লাকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবে। যারা বিভিন্ন জায়গায় চা বাগান থেকে শুরু করে বা অন্যান্য জায়গায় বিজেপি সামান্য যে পঞ্চায়েতও দায়িত্বে আসছে, সেখানেও স্বজন পোষণ, দুর্নীতির অভিযোগ উঠে আসছে। মানুষ স্থিতি বিরক্ত হয়ে গিয়েছে। সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন, কয়লা পাচার কাণ্ডে আগ্রহ করেছে, ওরা বলছে ফেব্রুয়ারি মাসে নামের তালিকা তারা দেবেন, কিন্তু এখনো কেন দিতে পারছেন না? আমি কি করে বলবো? ওনারা যদি মনে করেন এখনো ওনাদের তদন্ত চলবে এবং ঠিক যখনই ওরা বলবেন যে আমরা ফেব্রুয়ারি মাসে নামের তালিকা দেব, মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবেন কেন ফেব্রুয়ারি, না সামনে ভোট আছে তাই। তো সুতরাং ওনারা নিজেরাই নিজেদের আচরণে বুঝিয়ে দিচ্ছেন, ওনাদের গতিবিধিতেই বুঝিয়ে দিচ্ছেন যে গোটা জিনিসটা হচ্ছে একটা নির্বাচন কেন্দ্রিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এইসব দৌড়ঝাঁপ হাঁটা চলা, কারণ সামনে ভোট আছে সেই জন্য। এসআইআর বিরোধী কনভেনশনে যাদবপুরের উপাচার্যের উপস্থিত, উপাচার্য বলেছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন এই আলোচনা হয়নি, চলে আসার পর আলোচনা। উপাচার্যদের রাজনীতিকরণ এই নিয়ে যখন আলোচনা, উপাচার্য যখন নিজেই ব্যাখ্যা দিয়েছেন আমি সেখানে কি কথা বলবো না, কিন্তু উনি ওই ঘটনাটি গেছিলেন, এটা নিয়ে চর্চা। যদি ভুলভাল চর্চা হয় কে কি করতে পারে? যে বিষয়টা জানি না, শুনি না, কোনো একটা সেমিনারে কোনো একটা জায়গায় কেউ গেছিলেন
এবার তিনি বলছেন ওই সময় তিনি ছিলেন, এর মধ্যে আমি কেন রাজনীতি, মানে আমার দলের মুখপাত্র হিসেবে আমি কেন কথা বলবো? বলছি যেটা ঘটনা ঘটেছিল ভূমিকম্পের প্রেক্ষিতে বিজেপি একটা এক্সেন্ডেল পোস্ট করেছে, লিখেছে যে এসআইআর এর কারণেই কি এই ভূমিকম্প, সেটা চিফ মিনিস্টারকে ট্যাগও করা হয় এক্স পোস্টে, এবং দেখতে পাওয়া যায় যেমন বিজেপি রাজ্যগুলোতে যখন ভূমিকম্প হয় তো তখন কি হয়, এইভাবে কোনো বিপদকে কেন্দ্র করে মানুষকে ছোট করে এই যে চটুল আলোচনা, এই জন্যই বিজেপি কোনোদিন বাংলার মানুষের মনের গভীরে ঢুকতে পারবে না। তার কারণ হচ্ছে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো একটা প্রাকৃতিক ঘটনা, বিপজ্জনক ঘটনা। একটু সেটা বাড়াবাড়ি হলে কি হয় সেটা আমরা বারবার দেখেছি, পাহাড়ে দেখেছি, অন্য জায়গায় দেখেছি, লাতুর ভুলে গেলেন, আরো বহু জায়গায় ঘটেছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ধরনের ভূমিকম্প যেন না হয়। এখন সেই ভূমিকম্প নিয়ে যখন বিজেপি রসিকতা করে, রাজনৈতিক কটাক্ষ করে, তাহলে বিজেপি রাজ্যে যখন ভূমিকম্পগুলো হয় তার কি ব্যাখ্যা দাঁড়াবে? অধীর রঞ্জন চৌধুরী ওনার একটা এসআইআর শ্রমিক চেয়ে যে চিঠি লিখেছেন, এই ব্যাপারটা বিস্ফোরণ করেছেন। তৃণমূল এসআইআর এর নামে নতুন ব্যবসা বেঁধেছে, মানুষকে সাহায্য করার নাম বলছে, তৃণমূলকে ভোট দিলে তবেই নাম উঠবে, এইভাবে যেন প্রচার করা করছে তৃণমূল, এটা দাবি সব একজন সাংসদ যখন নিজের লোকসভা কেন্দ্রে তৃতীয় হন তখন তার মনের মধ্যে সবসময় একটা অবসাদজনিত হতাশা কাজ করে, এবং তার থেকে তিনি এই ধরনের গুলো সব কষ্টকল্পিত জিনিস দেখতে পান। ফলে এইসব ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু জায়গায় হয়তো চিকিৎসার প্রয়োজন আছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে কোনো সবিস্তার কোনো মন্তব্য এটা করব না। এবার আমাদেরও দলের যারা শীর্ষ নেতা নেত্রী আছেন, জাতীয় স্তরের রাজনীতি যারা বিশ্লেষণ করেন, তারা বিষয়টা খতিয়ে দেখছেন। দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, কেন হলো, কি হলো, এসব ব্যাপারে কোনো মন্তব্য করেন। আমার একটা হ্যাঁ বলেন, এতক্ষণ তাহলে কে করছেন? একটু আলাদা করে আচ্ছা, না আমি আগে এইসব আন্তর্জাতিক ভাষা আমার নেই প্রশ্ন কোথায়, বলছি জগৎ সরকার বলছেন যে তৃতীয় বিকল্পই বাংলা মানে ভবিষ্যৎ হওয়া উচিত বা বিকল্প হওয়া উচিত। মানুষ নরেন্দ্র মোদী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের প্রতি খুবই বিরক্ত। এখন এটা কোনো ওনার বক্তব্যের উপর আমি আলাদা করে কোনো মন্তব্য করতে চাই না। বাংলার মানুষ বারবার দেখিয়ে দিচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে যে উন্নয়ন চলছে, অন্যদিকে বাংলার অধিকার রক্ষা, বাঙালির অধিকার রক্ষা, বঙ্গবাসী এবং বঙ্গবাসীর অধিকার রক্ষা। তো এখানে পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন। সুতরাং এখানে তৃতীয় তো দূরের কথা, দ্বিতীয় বিকল্পেরই কোনো জায়গা নেই। আর উনি যদি শূন্যের মধ্যে কোনো বিকল্প খুঁজে পান, এখানে তৃতীয় শক্তি শূন্য, ফলে সিপিএম শূন্য, এবং সিপিএম তো আবার একা নয়, সিপিএম শূন্য, সিপিআই শূন্য, আরএসপি শূন্য, ফরওয়ার্ড ব্লক শূন্য, ডিএসপি শূন্য, এসপি শূন্য, সব মিলিয়ে একটা শূন্য, তার সঙ্গে আবার জোট কংগ্রেস শূন্য। এই ভয়ঙ্কর শূন্য থেকে যে একটা ভবিষ্যতের কল্পনা একটা দেখছেন বর্ষিয়ান অভিজ্ঞ জর্দা, ফলে আমার মনে হয় উনি বাস্তব থেকে অনেকটা সরে আছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটাকেই চাইছে, এবং বিজেপি যেভাবে বাংলাকে উত্তপ্ত করছে সেটা জড়ও দেখলে বুঝতে পারছেন না। এত বর্ষিয়ান অভিজ্ঞ আমলা, বাঙালিদের মধ্যে একটা অন্যতম সেরা আমলা, তিনি এটা বুঝতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিমগুলো করছেন, বিজেপি প্রথমে তাকে অপমান করছে, তারপর দেশ জুড়ে সব রাজ্যে সেই স্কিমগুলোকে নকল করা হচ্ছে। আর মানুষ সেই জন্য বলছেন ওইখানে তো সব জেরক্স হচ্ছে, তাই অরিজিনাল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেয়েছি। তো এগুলো আমার মনে হয় কোনো একটা নির্দিষ্ট কোনো একটা মানে
অবস্থান থেকে তিনি এটা বলছেন, কিন্তু শূন্য থেকে তৃতীয় বিকল্পের স্বপ্নে দেখাটা একটু মানে কঠিন। উনি নির্বাচন কমিশনকে সমালোচনা করেছেন, বলেছেন যে বর্তমান যিনি কমিশনার অমিত শাহের কাছ থেকে আতঙ্কের পাঠ গ্রহণ করেছেন এবং মানুষকে আতঙ্কগ্রস্ত করছেন। এই স্পেশাল কথাটা যে বলা হচ্ছে, এরকম স্পেশাল বলে কিছু বলা যায় না, এটা বেআইনি। উনি একজন অভিজ্ঞ শীর্ষ স্তরে কাজ করা আমলা, ফলে এসআইআর নিয়ে যদি এই ধরনের কোনো একটা বক্তব্য তিনি থেকে থাকেন তাহলে তার কথারও যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। এটা তো রাজনৈতিক মন্তব্য নয়, এটা তো একদম একটা নির্দিষ্ট কিছু বলছেন। স্নায়ুর চাপ এবং রাজনীতির জন্যই এফআইআর কে ব্যবহার করা হচ্ছে। সেটা আমরা বারবার বলছি, সেটা আমরা তো সেটাই বারবার বলছি যে রাজনৈতিকভাবে বিজেপি নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে এসআইআর কে তাদের সুবিধার জন্য ব্যবহার করছে। থ্যাংক ইউ।